রোগীটি পা পিছলে পড়ে যাওয়ার পরে তার যে গ্যাপ হয়েছিল এটা 2 থেকে 3 সেন্টিমিটার লেন্থ হয়েছিল, যেটা আমরা এমআরআইতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 সেন্টিমিটার। এটি বিদেশের রিপোর্ট। তো আমার কাছে চিকিৎসা নেওয়ার পরে এটি আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে গ্যাপটা মাসল is replaced by the fibrous tissue without disruption in the course of the tendon। তো আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আস্তে আয়েন হাঁটেন, বর্ধন পা বর্ধি আয়েন, আসেন, দেন কাইক দেন, আর একটু জোরে কাইক দেন। আচ্ছা, এবার বসেন একটু দেখি, আস্তে এই চেয়ারটা ধরে বসেন। হ্যাঁ, বসেন। আবার দেন না, চাপ দেন না, চাপ দিয়ে বসেন। সারেন, হাতটা সাইরা বসেন। হ্যাঁ, তো আবার দাঁড়ান, এবার বসেন। তো বসেন, আবার দাঁড়ান একটু, আসেন, এবার আসেন। ওই তো কেড়া গেছে বই থাকতো না, না ধরে তো বসে গেছেন। আবার বসেন, আবার বসেন, বসেন, আবার দাঁড়ান, আসেন, একটু সামনে আসেন। ঠিক আছে, আসেন। স্বাভাবিক হেঁটে আসেন। ব্যথা করে কি হাঁটলে? আসেন, যান, ঘুরে যান। বসেন, উঠেন, বসেন, উঠেন। এবার গোড়ালির উপরে ভর দিয়ে আসেন। ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। লাভ দেন তো দেখি, লাভ দেন। হ্যাঁ, আবার দেন। এবার দৌড়ায় আসেন তো দেখি। কোনো অসুবিধা হয় কি পায়ে? ঘুরে যান, ঘুরে আবার একটা দৌড় দেন। এভাবে নামাজে বসলে কি অসুবিধা হয়? কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে নামাজ পড়তে কোনো লাগে না, ব্যথাও লাগে না। আচ্ছা, ওঠেন তো দেখি একটু, আবার যান তো দেখি। ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি। আজকে আমি আপনাদের আমার এক ভাইয়ের পায়ের রগ কাটার গল্প বলবো এবং কিভাবে তার পায়ের রগ কাটার পোস্ট অপারেটিভ প্রোটোকলটা উনি নিয়েছেন সেটি বিস্তারিত জানব। তো চলুন তার মুখ থেকে শুনে আসি তার বিস্তারিত কাহিনী, তার কিভাবে পা কাটছিল, তার অপারেশনটা কোথায় হয়েছিল, অপারেশনের পরে সে কী প্রবলেম ফেস করছে এবং এই প্রবলেমের পরে এখন বর্তমানে তিনি কেমন আছেন। চলুন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনি। আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি বাহারান প্রবাসী। একটু জোরে বলুন, সাউন্ডটা ভালো হবে না। যখন আজ থেকে 3 মাস আগে বাহারাইনে পাওটা আমার টাইসের গ্ল্যান্ডার অবস্থায় কাটিং হয়ে যায়।
তো টাইলসের মেশিনে ওই যে টাইলসের টাইলস মেশিন কাটে ওই মেশিনে আপনার পা কেটে গেছিল। পা কেটে গেছিল। আচ্ছা, আজকে থেকে 3 মাস আগে। 3 মাস আগে বাহরাইনে ওখানেই চিকিৎসা নিয়েছিলেন ইমার্জেন্সি ভাবে ওই জায়গার মধ্যে চিকিৎসা নিয়েছিলাম। তখন আমার অপারেশন করাইছিল সরকারি হসপিটালে। আচ্ছা। করানোর পরে 1 মাস পরে আমাকে ব্যান্ডেজটা খোলে। আচ্ছা। খোলার পরে তখন মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। তখন আমি আবার বাথরুমে যাওয়ার পরে আমি স্লিপ খেয়ে ফিরে যাই। আবার পড়ে গেছিলেন বাথরুমে? হালকাভাবে পড়ে যাই, তখন এটা টান খাইছিল। টান খাওয়ার কারণে হালকা গ্যাপ হয়ে যায় 2 মিলি সেন্টিমিটার সামথিং। পরে এখানে ইনফেকশন হয়ে যায় আমার। ইনফেকশন হওয়ার কারণে তখন আমি সরকারিতে আর চিকিৎসা করি না, তখন আমি প্রাইভেটে চলে যাই বাহরাইন আলে হসপিটালে। আচ্ছা। তখন ওই জায়গায় যাওয়ার পরে ইনফেকশন হওয়ার পরে তখন ওখানে আমার এমআরআই দিছিল, আলট্রাসাউন্ড করছিলাম, এক্সরে করছিলাম। ওখানে ধরা পড়ছে যে আমার এখানে একটা গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ। গ্যাপটার কারণে তখন ইন্ডিয়ান ডাক্তার ছিল, তখন আমি আরবির কাছে আর চিকিৎসা করি না, সরকারিতে করি না, প্রাইভেটে করছিলাম, ইন্ডিয়ান ডক্টরের কাছে। তখন তারপরে ওই বললো কি আবার অপারেশন করানো লাগবে এটা, ওই গ্যাপটার জন্য আবার নতুন করে অপারেশন করানো লাগবে। তখন আমি চিন্তা ভাবনা করলাম, তখন এখানে আমার প্রায় 4-5 লক্ষ টাকা চাইলো ওরা। টাকাটা প্রবলেম ছিল না, সমস্যা নেই আল্লাহর মতে। সমস্যা হলো এখানে আমি দ্বিতীয়বার যদি এই অপারেশনটা করতে যাই, দেখা গেছে আমার পাওটা আরও সমস্যার দিকে যেতে পারে, আরও 6 মাসের টাইমের দরকার, আবার 4-5 মাস লাগতে পারে, আবার এখানে কষ্টের ব্যাপার। তারপরও আমি চিন্তা করলাম জিনিসটা আবার নষ্ট হয়ে যাবো, আবার কি না কি আসে বিষয় হয়ে যায়। তখন আমার বন্ধু বান্ধবরা মিটিং বসলো এখানে, আমরা 15-20 জন বসছি। কোম্পানির লোক বসার পরে বললো যে দেশে চলে যাও। তখন আমি দেশে চলে আসছি। আসার পরে আপনার এই ইউটিউবে আমি দেখছিলাম, আসার 2 দিন আগে আমি ভালো একটা বাহরাইন থেকে আমি একটা চার্জ দিছি কি আসে বিষয় দেখতে চাইছি। মানে এরকম অবশ্যই আমি তো সারাদিনই অনলাইনে থাকি, আমার ব্যবসা অনলাইনের এই দেশে। তখন অনলাইনে দেখছি আপনাকে, ইউটিউবে দেখার পরে অনেক বন্ধুবান্ধব বলছি ট্রমাতে যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য, সেখানে যাওয়ার। আমি বলছি যে না, আমি এখানে আগে যেয়ে দিই, আমার মন্তব্য হিসাবে আমি এখানে আসছি। যেহেতু আমার রক কাটার বিষয়, এই কারণে আমি রক কাটার ডাক্তার দরকার আমার। অন্য এমবিবিএস ডাক্তার তো অনেক আছে, এটা আমি ভালো জানি, অসুবিধা নেই। কিন্তু এখানে আপনার কাছে আসার পরে তারপরে তো ট্রিটমেন্ট করলাম আলহামদুলিল্লাহ। না, অপারেশন লাগে নাই। আপনি 15 দিনের ওষুধ দিছিলেন, বলছিলেন 15 দিন পরে বাহরাইনের রিপোর্টের উপরে 15 দিনের ওষুধ দিছিলেন। আলহামদুলিল্লাহ 15 দিনের মধ্যে মোটামুটি একটা ভালো শিশি এসে আসার পরে জয়েন্টটা যে তারপরে যে গ্যাপটা ছিল এটা মোটামুটি ঠিক হয়ে আসছে। আসার পরে তারপরে আবার 21 দিনে ওষুধ দিছিল। এমআরআই একটা করছিলেন, করার পরে পরীক্ষাটা করার পরে দেখছিলেন যে না ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছিলাম। তারপরে দেখা গেছে এখন 21 দিন খাওয়ার পরে আজকে আবার আসছি, আলহামদুলিল্লাহ হয়তো বা আজকে মোটামুটি আমি চলতে পারি। সামথিং একটু হালকা ব্যথা করে, বাসে ব্যথা এটা সামথিং করতে পারে, কিন্তু হাঁটলেও আসলে আলহামদুলিল্লাহ হাঁটতে পারি যেভাবে নিজের ইচ্ছা মতন। বাকিটা ইনশাআল্লাহ ঠিক আছে। আপনার অপারেশনের পরে যখন আপনার ডক্টর বললো, ওই দেশের ডক্টর বললো যে আপনার যে গ্যাপটা হয়ে গেছে দ্বিতীয়বার পড়ে যাওয়ার পরে এটা আবার অপারেশন লাগবে, আবার অপারেশন লাগবে। এই অপারেশন লাগবে বলার কারণে আমি চলে এসেছি। বুঝছি। আসলে তখন আপনি মানে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি যে টাকাটা বড় কথা না, কিন্তু আমি যে জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে, আবার অপারেশন করব কি করব না কি করব, ওই কারণে আমি ভয়ে চলে এসেছি। যা করার দেশে হয়তো বা দেশে যাওয়ার আমার জরুরি দরকার। আমাকে অনেক বন্ধু বান্ধবরা বলছে দেশে গেলে নাও লাগতে পারে। ওই ডাক্তার যেদিন আমি আসতেছি এই দিন আমার লাস্টের দিন ড্রেসিং করছিল। আমি বললাম ডেইলি ড্রেসিং করাইতাম না, আমার 3 দিন পর পর ড্রেসিং। ডক্টর দেখছিলেন উনি কি অর্থোপেডিক্স এর কনসালটেন্ট নাকি উনি এমবিবিএস এর ডক্টর? এমবিবিএস অর্থোপেডিকও, অর্থোপেডিক্স এর সাথে। হ্যাঁ, ওই নিজে অপারেশন করে আবার সবকিছু ঠিক আছে, কিন্তু ওই কেন তারপরে আসার যেদিন আজকে চলে যাবো বিকালে আমি এই কি জানি কয় ড্রেসিং করছি এখানে। প্রতিদিন ড্রেসিং করি, আমার 2 দিন পর পর সরকারিতে ফ্রি, তারপর আমি ফ্রি করি নাই। আমি ওই দেশে 1000 টাকা লাগে, তারপর ডেলি 1000 টাকা দিয়ে আমি ড্রেসিং করাইতাম। আসার যেদিন আসবো এই দিন বিকালে আমি ড্রেসিং করেছি। এই ডক্টরে আমাকে বলছে তোমার পাও তো ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আমি টিকিট মিস করি নি, আমি চলে এসেছি বিকালে। এখানে আমি চিকিৎসা করবো না, দেশে চলে যাবো। তবে আমি ফার্স্টে ভুল করছি, যে সময় আমার যে অপারেশনটা করছিলাম 7 দিন পরে আমার সরকার থেকে রিলিজ দিছিল। রিলিজ দেওয়ার পরে এই দিনই আমার চলে আমার দরকার ছিল, আমি এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম, টিকিটও কাটছিলাম। ইনফেকশন কতদিন পর হয়েছিল? ইনফেকশন হয়েছে যেদিন বেন্টিস খুলছে আমার পুরো পায়ের, হ্যাঁ, এই দিন রাত্রে আমি হালকা একটু স্লিপ খেয়ে টাচ খাইছিল। টাচ খাওয়ার পরে এখানে টান খাইছে, আমি বুঝতে পারছি।
তখন অনেক পেইন হয়েছিল। পেইন দেওয়ার পরে 2-3 দিন পরে আস্তে আস্তে ব্যথা করে আস্তে আস্তে ইনফেকশন হওয়া শুরু করছে। এই টান খাওয়ার পরে পাওয়া অথবা অপারেশন ঠিক আছে ওদেরকে, আমার ভালো হয়ে গেছিলো এরকম, কিন্তু এটা আমার একটা ভুলের কারণ হয়েছে এরকম। আমার নিজের ভুল না, এটা আসলে অ্যাক্সিডেন্ট। আমি যে সময় আমার প্লাস্টারটা ছিল আমি ফুটবল খেলাতে পারবো এরকম ফিল হয়েছে, এরকম ইয়া ছিল। এটার দিয়ে আমি এমনি লাড়ছি, বেদাইছি, এটা করছি, ইয়া করছি, কোনো সমস্যা নেই। কিন্তু যেই দিন আজকে বিকালে বলছে রাত্রে আমি পিছল হয়ে পড়ে গেছি। দুর্ভাগ্য ছিল তার। তারপরে আল্লাহর অশেষ রহমত। তারপরে আমার বড় টেনশন ছিল যে 2 মিলি যে গ্যাপটা হইছে, ওরা আমারে বলছে, আপনি যেটা বলছেন যে পরীক্ষার মধ্যে যেটা লেখছে 2 মিলি গ্যাপ ছিল, এই গ্যাপটার জন্য আমার টেনশন ছিল। ওরা যদি আমার বলতো যে এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, আপনি যেভাবে বলছেন যে মাংস পূর্ণ ইয়ে ঠিক হয়ে যাবো, ওরা এই জিনিসটা আমার বলে নাই। বললে আর আমি এত ঘাবড়াইতাম না। বলছে যে এটা আবার অপারেশন করা লাগবে, এই কারণে একটু আমি ভয় করে এখানে চলে এসে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি মোটামুটি। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ সম্পূর্ণ বাকিটা সুস্থ করে আর কি 95% আছি আলহামদুলিল্লাহ। আসলে আমার এই ভাইটির যে টেন্ডারক্লিস রিপেয়ার করা হয়, টেন্ডারক্লিস রিপেয়ার করার পরে সে পিছলায় পড়ে যায়। তো পিছলায় পড়ে যাওয়ার পরে তার ওই জায়গাটা আবার টান লাগে, যেই জায়গাটা তার অপারেশন করা হয়। তো তার যে অপারেশনটি হয় আসলে বাহরাইনে, সেটা আসলে ওনার ভিওয়াই প্লাস্টি হয়। তো ভিওয়াই প্লাস্টিটা যে করেন, উপরের দিকে যে মাসল এবং টেন্ডিনাস জাংশন থাকে, ওখানে ওনার স্ট্রেস পড়ে, যার ফলে ওখানে তার কিছুটা গ্যাপ হয়ে যায়। তো এই গ্যাপগুলো আসলে যতটুকু গ্যাপ হয়ে গেছিলো তার এমআরআই রিপোর্টে, সেটা কিন্তু আল্লাহর রহমতে অপারেশন না, প্লাস্টার দিয়েই এটা আস্তে আস্তে হিল হয়ে যায়। তারপরেও সে আসলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আর আসলে এক এক দেশের ট্রিটমেন্ট প্রোটোকল একরকম হয়ে যায়। যেহেতু তার ইমার্জেন্সি একটা অপারেশন হয়েছে, 1 মাস পরে সে পিছলে আবার পড়ে গেছে, সেই হিসেবে কিন্তু ডক্টর যে বলছিলেন, উনি কিন্তু এমআরআই দেখার আগে বলছিলেন যে এটা আপনার অপারেশন করা লাগতে পারে। এমআরআই পরেও বলছে অপারেশন করা লাগবে, এই কারণে চলে আসছেন। আসলে কেন বলছেন আসলে জানি না, কারণ ওনার এমআরআই রিপোর্ট অতটাও বেশি খারাপ ছিল না। দেখবেন যে আমার রুগীটি এখন কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে 3 মাস, ওনার ইনফেকশন আল্লাহর রহমতে কন্ট্রোল হয়েছে। আমার কাছে যখন আসে তখন ইনফেকশন নিয়ে আসছিল। আল্লাহর রহমতে ওষুধ খাওয়ার পরে তাকে যেভাবে আমি দিক নির্দেশনা দিয়েছি, যেভাবে তার পায়ের মুভমেন্ট করা দরকার, যখন তার লাঠি ব্যবহার করা দরকার, সবগুলাই সে আমার কথা মতো চলছে। আল্লাহর রহমতে তার ফলাফল এখন ভালো পাচ্ছে এবং পাবেও ইনশাল্লাহ, সম্পূর্ণরূপেই ভালো হয়ে যাবে। এখন সে দৌড়াইতেও পারে, কয়েকদিন পরে ইনশাল্লাহ ফুটবলও খেলতে পারবে। আমরা যে কোনো টেন্ডন রিপেয়ার করার পরে, বিশেষ করে টেন্ডারক্লিস রিপেয়ার করার পরে, আমরা রুগীদের কিন্তু 6 মাস পরে ফুটবল খেলার কথা বলি। তো আপনি ইনশাল্লাহ 6 মাস পরে ফুটবল খেলতে পারবেন। তো আসলে আমাদের এক এক দেশের ট্রিটমেন্ট প্রোটোকল একরকম হয়ে যায়। আর কেন উনি আসলে বলছিলেন অপারেশনের কথা, আসলে ওনার 2টাই অপশন ছিল, 50-50 চান্স। আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি, আমাদের কিছু কিছু ফ্র্যাকচার এবং কিছু কিছু সফট টিস্যু ইনজুরির ক্ষেত্রে 50-50 চান্স থাকে যে এটা অপারেশন করলেও ভালো হয়ে যায়, অপারেশন না করলেও প্লাস্টারের মাধ্যমেও কিছু কিছু ভালো করা যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে ওনার যে গ্যাপটা ছিল, এটা প্লাস্টার পরবর্তীতে আরও কিছুদিন আমি রাখার পরে কিছু ওষুধ দিই। ওষুধ দেওয়ার পরে তাকে রেস্টে রাখতে বলি। এরপরে আস্তে আস্তে আমরা প্লাস্টার খুলে দিই। খুলে দেওয়ার পরে তাকে পায়ের এক্সারসাইজ দিয়ে দিই। তার প্রথম দিন হাঁটতে এবং তার বসতে সে একদমই পারতেছিল না, খুব কষ্ট পাচ্ছিলেন। স্বাভাবিকই, কারণ যে কোনো রক কাটার পরে রকটা ছোট হয়ে যায়। তো এটা আস্তে আস্তে ব্যায়াম করে, এক্সারসাইজ করে, ফিজিওথেরাপি নিয়ে এটা আস্তে আস্তে বড় করতে হয়। তো উনি সবচেয়ে বড় বিষয় যে আমি যেভাবে বলছি, উনি পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশন বা পোস্ট অপারেটিভ যে ফলো আপ, সেগুলো কিন্তু উনি ঠিকঠাক মতো মেনে চলছেন। আমি যখন বলছি পায়ে ভর দিতে, উনি তখন পায়ে ভর দিছে। যেভাবে এক্সারসাইজ করতে বলছি ওইভাবে এক্সারসাইজ করছে। এখন তো আল্লাহর রহমতে কোনো ইনফেকশন নাই। আল্লাহর রহমতে আপনি 15 দিন যে সময় ওষুধ দিয়েছিলেন, এই ওষুধে ইনফেকশন ভালো হয়ে গেছে। ইনফেকশন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে অ্যালাউটা কম করে, টাকা পয়সা বড় কথা না, অ্যালাউ করে কম। ওরা ওই যে আপনারা যেটা অ্যালাউ করেন ওই জিনিসটা কম, ওই দেশের ডাক্তার। হ্যাঁ, এক এক দেশের আসলে চিকিৎসা ব্যবস্থা এক এক রকম। ওরা আমার বলছে যে আমি পড়ে গেছি, তারপরে ওরা আমার ফিজিওথেরাপি দিয়ে দিয়েছে অলরেডি। একদিন ফিজিওথেরাপি দিয়েছে, এই থেরাপির কারণে আরও গ্যাপ হয়েছে আমার। তারপরে পরের দিন আর আমি যাই নাই, ডাইরেক্ট প্রাইভেটে গেছিলাম। আচ্ছা, এটা সমস্যা হয়েছে আমার থেরাপিটা দেওয়ার কারণে।
তো আমি বলবো আমাদের উপরে ভরসা রাখেন, বিশেষ করে আমরা যারা আছি অর্থোপেডিক সার্জন আপনার নিকটস্থ, অবশ্যই আপনাকে আপনার ডক্টরের উপরে বিশ্বাস রাখতে হবে, কেননা কোনো ডক্টরই চায় না যে আসলে আমার রোগীর কোনো ক্ষতি হোক। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভাইটির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যেন 6 মাসের মধ্যে সে ফুটবল খেলতে পারে, সে যেন ফুটবল মাঠে যায়, আমি এটাই চাইবো, আল্লাহর কাছে এটাও চাইবো। আর সেও দোয়া করবে যাতে পরবর্তীতে এই ইনফেকশনটা আবার না হয়, কারণ অনেক সময় দেখা যায় যে 2-3 বছর, অনেকে দেখা যায় 10-12 বছর পরেও আবার ইনফেকশন হয়। হ্যাঁ, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, এটা কিছু করার নাই। যদি তো আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলা যখন যে ভাগ্যে লিখে রাখছেন তাই তো হবে, কিছু করার নাই। আমি গেছি রমজানের মধ্যে 3 মাস, আমি 6 মাস পরে আসি, এই রমজানে গেছি, যাওয়ার 15 দিন পরে অ্যাক্সিডেন্ট। 15 দিন পরে, আসলে কপাল খারাপ যেটা বলে আর কি। তো যাই হোক, আমার ভাইটি আল্লাহর মধ্যে সুস্থ আছে, ভালো আছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তবে এই অ্যাক্সিডেন্টাল সিস্টেমটা এরকম প্রত্যেকটা লোকের জানা উচিত, কেননা যে চিকিৎসা, যে ডাক্তার তার অভাব নাই, যে সাবজেক্ট আপনারা সেই ডাক্তারের কাছে অবশ্যই আসবেন, কেননা এমবিবিএস এর অনেক প্রকার আছে, সার্জারি, অর্থোপেডিক, যত ডাক্তারই থাকুক না কেন। যেমন আমার এখানে আসার পরে অনেক মানুষ অনেক কথা বলছে এই ডাক্তারের কাছে যাওয়ার জন্য, ওই ডাক্তারের কাছে, আমি কারোর কথা শুনি নাই। আমার দরকার যে চিকিৎসা, সেই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। ওই আমার মনোবিনিময় আমি চেঞ্জ না কইরা, আমার বিবেক থেকে আমি চিন্তা ভাবনা করে আমি স্যারের কাছে আসছি। কিন্তু প্রত্যেকটা লোকের জানা দরকার, যে রোগের যে চিকিৎসা, যে ডাক্তার দরকার, সেই ডাক্তারের কাছে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনাদেরকে। এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো, ইনশাআল্লাহ। বাকিটা আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে স্যার, আপনার জন্য হয়তো আল্লাহর উপরে ডাক্তারকে আমরা ভরসা করতে হয়, কেননা ডাক্তারই সব কিছু চিকিৎসা চালিয়ে যায়, এবং কি আপনার জন্য সুস্থ হয়েছে, উপরে আল্লাহর পরে আপনার উসিলায় আমি সুস্থ হয়েছি। আপনাকে থ্যাংক ইউ। ইনশাআল্লাহ দোয়া করবেন বাকিটা আমার জন্য। ইনশাআল্লাহ আমিও দোয়া করি খুব দ্রুত ইনশাআল্লাহ ফুটবল খেলতে পারবেন। আর আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পায়ের রক কাটা বা হাতের রক কাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাইটির জন্য, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।